Honor Magic V5 ওয়ার্ল্ডের রাইট নাও সবচাইতে স্লিম ফোল্ডেবল ফোন, এতটাই পাতলা, এর থিকনেস অনলি 4.2 মিলিমিটার। কোন লেভেলের পাতলা বুঝতেই পারছেন। ওদের কিন্তু প্রিভিয়াস জেনারেশনটাই অনেক বেশি স্লিম ছিল, এবারে এসে আরও বেশ কিছুটা স্লিম করে ফেলছে এবং তাতে করেই ওয়ার্ল্ডের সবচাইতে স্লিমেস্ট ডিভাইস হিসেবে আছে এটা রাইট নাও ফোল্ডেবল ডিভাইস হিসেবে আর কি। তবে রিসেন্টলি স্যামসাং তাদের নিউ জেনারেশনের ফোনটাও লঞ্চ করে দিল ফোল্ড, এবং সেটাও কিন্তু অনেক বেশি স্লিম করছে। স্টিল এটা তার চাইতে বেশ কিছুটা স্লিম রয়েছে। আচ্ছা, শুধু স্লিম দিয়ে আর কি হবে, আরও অনেক অনেক জায়গা আছে, সেই সমস্ত বিষয়গুলো জানবো। এবং আপনাদের জন্য সুখবর হলো, বাংলাদেশে এই জিনিস খান অফিসিয়ালি আসছে। তবে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত এটা লঞ্চ করা হয়নি, এমনকি আমি এটার দামটাও এখনও জানি না কেমন দাম হতে পারে। তবে ধারণা করছি প্রিভিয়াস জেনারেশনের যে ফোনটা ছিল বাংলাদেশে ওরা লঞ্চ করছিল, মেবি ওইটার মতোই দাম হওয়ার পসিবিলিটি আছে। এখন নিশ্চয়ই অনেকের প্রশ্ন থাকতে পারে, তাহলে দাম জানার পরেই কেন ভিডিওটা নিয়ে আসলেন, আগে আনার কি দরকার ছিল? আসলে আপনি যখন ভিডিওটা দেখছেন তখন আমি চায়নাতে রয়েছি এবং আমাকে বেশ কিছুদিন থাকতে হবে এখানে, এই জন্য ভিডিওটা আগে করছিলাম। তবে আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে এটা নিয়ে আমরা কিছুদিন পরে, পুরো মাসখানেক পরে গিয়ে আর একটা ইনডেপথ ওইভাবে কোনো রিভিউ নিয়ে আসবো কিনা। অলরাইট, ওদের প্যাকেজিং বরাবরই সুন্দর হয়ে থাকে, এটার প্যাকেজিংও বেশ প্রিমিয়াম ছিল কিন্তু। এবং শুরুতেই যেটা আমি বলছিলাম, এই ফোনটা সুপার স্লিম করা হয়েছে, 4.9 মিলিমিটার এর থিকনেস, অ্যালুমিনিয়াম বিল্ড, এবং যখন কিনা আপনি এটাকে ফোল্ড করে ফেলছেন তখন এর থিকনেস দাঁড়ায় 9.0 মিলিমিটার। প্রিভিয়াস জেনারেশনটা আরেকটু মোটা ছিল। এটার ওজন 222 গ্রামের মতো। IP58 অ্যান্ড IP59 এর রেটিং রয়েছে এখানে, এবং এই জায়গায় এসে দেখুন স্যামসাংয়ের যে নিউ জেনারেশনের ফোন ওইটাই কিন্তু অনেক আপগ্রেড করছে ওরা, বাট এইখানে এসে আবার পিছিয়ে পড়ছে। আইপি রেটিংয়ের বেলায় এইটা স্টিল এগিয়ে আছে। স্টাইলাস সাপোর্ট এটা অবশ্যই। ফোল্ডেবল এই ডিভাইসগুলোর ইউজ কেস একটু ডিফারেন্ট হয়ে থাকে, আপনারা নিশ্চয়ই জানেন। এটা সবাইকে টার্গেট করে আসে না, সেটাও আমরা জানি। তো যাদের মূলত এরকম জায়েন্ট স্ক্রিনের প্রয়োজন পড়ে তাদেরকেই টার্গেট করে আসে, এবং আমার তো মনে হয় বিজনেসম্যান বা একটু যাদের আসলে মাল্টিটাস্কিংয়ে বেশি কাজবাজ করার প্রয়োজন পড়ে তাদের জন্যই এটা আসে। এবারে এসে আমরা যেটা দেখছি, ওর ডিসপ্লের এই যে ক্রিজ এরিয়াটা, এটা কিন্তু আরও বেশি মিনিমাল করা হয়েছে। অতটাও চোখে আসলে বাঁধে না। নর্মালি আপনি যে কোনো কন্টেন্টে এখানে দেখুন না কেন, তাতে করে এটা চোখে বাঁধে না ঠিকই, তবে আপনি হাত দিলে ফিল পাবেন। আগে একটা সময় ছিল এইখানে টোটালি কালারটা একটু ব্লিডিং করতো, ডিফারেন্ট একটা কালার দিত, একটু সাদা সাদা হয়ে থাকতো। এবারে কিন্তু ওরকম কোনো ইস্যু নেই, আর তেমন একটা চোখেও পড়ে না, অনেকটাই একটা রেগুলার ডিসপ্লের মতো করে ফেলছে আর কি। তবে এর যে পাঁচল কাটআউটটা এটা অনেক বড়, ভিতরে ডিসপ্লের পাঁচল কাটআউটটা বেশ বড়, এটাকে আরও ছোট রাখা উচিত ছিল। ফোল্ডেবল এই ডিসপ্লেটার সাইজ 7.95 ইঞ্চ। এটা কিন্তু এলটিপিও প্যানেল, এলটিপিও অ্যামোলেড প্যানেল, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং 120 হার্টজ পর্যন্ত এটা হাই রিফ্রেশ রেট দিতে পারে। সেই সাথে 5000 নিটস পিক ব্রাইটনেস দেয়। আর ওরা এখানে প্রোটেকশন হিসাবে অনার সুপার আর্মর ইনার স্ক্রিন এই গার্ডটা ব্যবহার করছে আর কি, যাতে করে ডিসপ্লেটাতে খুব সহজে ক্ষতি না হয়। এই ধরনের ডিসপ্লেগুলো কিন্তু একটু নরম টাইপের হয়ে থাকে, যেহেতু এটাকে ফোল্ড করা যায় বা ফোল্ড করতে হয়। এমনিতেই জায়ান্ট স্ক্রিনটা কিন্তু ব্রাইটনেসের দিক থেকে একদম পারফেক্ট। আপনি ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইটও ব্যবহার করতে কোনো ধরনের সমস্যায়